খাদ্য ছাড়া কোন কোন মাছ চাষ করা যায়, এটা আমাদের অনেক খামারি বলে থাকেন যে ভাই আমি প্রান্তিক একজন খামারি, আমার এরকম কিন্তু খাবার দেওয়ার এবিলিটি নাই, আমরা ওইরকম ভাবে খাবার দিতে পারবো না, আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন খাবার দিব, খুব বেশি আমরা খাবার দিতে পারবো না। কোন ধরনের মাছ আমরা চাষ করতে পারি? আমাদের পুকুরের আয়তন তো ছোট, আমাদের পুকুরের আয়তন 5%, 10%, 20%, এই ছোট ছোট পুকুরে আমি মাছ চাষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার পুঁজিও কম, অন্যদিকে পুকুরের সাইজও ছোট, এবং কি আমি চাচ্ছি কি সপ্তাহে 1-2 দিন খাবার দিতে, প্রতিদিন আমি খাবার দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমি কোন মাছ চাষ করবো? অর্থাৎ আপনি খাবার কিন্তু দিতেছেন, কিন্তু তুলনামূলক ভাবে একেবারে কম খাবার দিয়ে মাছ চাষ করতেছেন। তাহলে আপনি বলতে পারেন ভাই আমরা খাদ্য ছাড়া মাছ চাষ কেন বললাম? খাদ্য ছাড়া আসলে মাছ চাষ কেন? কোনো কিছুই সম্ভব না। খাদ্য তো অবশ্যই দিতে হবে, প্রত্যেকটা প্রাণীর জন্য অবশ্যই খাবার আছে, সেই খাবারটা আগে থেকে নির্ধারিত এবং ওই খাবারটা আপনাকে দিতেই হবে। খাবার যদি না দেন সেক্ষেত্রে কোনো প্রাণী বেঁচে থাকবে না বা কোনো প্রাণী বড় হতে পারবে না। তো আমাদের খাবারটা অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে আমরা খাবারটা দিব কি সপ্তাহে 1-2 দিন, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ খাবার দিয়ে মাছ চাষ করতে যাচ্ছি। তাহলে কোন ধরনের মাছ চাষ করবো? আবার অনেকে কি করে থাকেন, খাবারটা কিনে খাওয়াবো না, আমরা কি করবো খাবারটা নিজেরা বানাই খাওয়াবো, এটা আমরা বলে থাকি নো ফিড, অর্থাৎ কোনো ফিড কিনে নিয়ে আসলাম না, সেই কিনা ফিড বাদে আমরা হাতে তৈরি খাবার দিয়ে মাছ চাষ করলাম। এটাকে কিন্তু অনেকে বলে থাকেন যে বিনা খাদ্যে বা বিনা ফিডে মাছ চাষ। আসলে বিনা ফিড দিয়ে মাছ চাষ হয়েছে, অর্থাৎ কমার্শিয়াল ফিড বা কিনা খাবার ছাড়া মাছ চাষ হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো খাবার কিন্তু দেওয়া হচ্ছে, সেটা প্রাকৃতিক খাবার হোক, সেটা হয়তো বা হাতে বানানো খাবার হোক, যেই খাবারই হোক না কেন সেই খাবার দিয়ে কিন্তু মাছ চাষ করা হচ্ছে। এখন এই যে মাছ চাষ করবো সেক্ষেত্রে আমরা খুবই সামান্য খাবার দেবো অথবা ছোট পুকুরে মাছ চাষ করবো, সেক্ষেত্রে কোন কোন মাছ আমরা চাষ করতে পারবো সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। প্রথমে আসেন যে আমরা কি করতে পারি, সিলভার কার্প চাষ করতে পারি। এই সিলভার কার্প পলিকালচার অর্থাৎ মিশ্র চাষে খুব ভালো রেজাল্ট করা যায়। যে কোনো মাছের সাথে আপনি যদি সিলভার কার্প দেন সেক্ষেত্রে শতাংশে 1-2 পিস দিলে এর জন্য বাড়তি কোনো খাবার দেওয়ার দরকার হয় না, কারণ কি এরা প্রচুর পরিমাণ শ্যাওলা বা ফাইটোপ্লাঙ্কটন খাইতে পারে। এই শ্যাওলা এবং ফাইটোপ্লাঙ্কটন এগুলো কিন্তু প্রাকৃতিক খাবার, এগুলো তৈরির জন্য আপনার পুকুরে অন্যান্য মাছ আছে তারা কিন্তু ভূমিকা পালন করতেছে, এবং অন্যান্য মাছের জন্য যে খাবার দিতেছেন সেই খাবার খেয়ে কিন্তু এই সিলভার কার্পের রেজাল্ট এসে যাইতেছে। এই জন্য বলতেছেন কোন খাবার ছাড়া আমি সিলভার কার্প উৎপাদন করে ফেললাম, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করা যায়, কারণ কি সিলভার কার্প দ্রুত বর্ধনশীল একটা মাছ, এবং কি এরা কিন্তু ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলা বা ফাইটোপ্লাঙ্কটন খাইতে পারে। এই জন্য কিন্তু এই মাছগুলো 3 মাস বা 4 মাস পুকুরে থাকলে কিন্তু খুব ভালো রেজাল্ট করা যাচ্ছে এবং দ্রুত সময় বিক্রি করা সাইজ হয়ে যাচ্ছে। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর আসেন গ্রাস কার্প মাছ। এই গ্রাস কার্প মাছ আমি কি করব, এই মাছ চাষ করব কখন? মিশ্র চাষে বা পলিকালচারে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা শতাংশে 1-2 পিস করে মাছ দিছি। এই মাছের জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসিনি, আমরা কি করছি, আমরা আমাদের পুকুরের যে আগাছাগুলো ছিল সেগুলো আগাছাগুলো কেটে কেটে দিছি, খুব ভালো করে খেয়ে নিতেছে। পুকুরে জলজ উদ্ভিদ ছিল সেগুলো খাচ্ছে। এরপর বিভিন্ন ধরনের শাক পাতার ডাটা যদি কেটে নিয়ে এসে দেই অথবা দেখা যাচ্ছে কলার পাতা কেটে দিয়ে আসি, এগুলো খেয়েও কিন্তু খুব দ্রুত সময়ে কার্প জাতীয় মাছের ভিতরে এই গ্রাস কার্প মাছটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে বাইরে থেকে খাবার দিতে হইতেছে কি, যেগুলো আপনি হাতের আশেপাশে পাইতেছেন, শাকসবজি তৈরি তরকারি ডাটা পাইতেছেন, সেই ডাটা খাওয়া হইতেছেন, অর্থাৎ শাক বা কলার গাছের পাতায় এই গ্রাস কার্প মাছ কিন্তু এগুলো খাইতে খুব পছন্দ করে। এরপর মৃগেল মাছ, আমরা তাদের একেবারে কম খাবার দিতে যাচ্ছি, সপ্তাহে 1-2 দিন খাবার দিব। তারা চাইলে কি করতে পারি, মৃগেল মাছ দিতে পারি, অল্প কিছু করে মৃগেল মাছ দিলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসে। এখন কথা হলো যদি বাণিজ্যিক আকারে চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই খাবার দিতে হবে, কিন্তু আপনার বাড়ি পালানে 2%, 5%, 10% পুকুর আছে, সেই পুকুর আপনি কি করবেন, আপনি অল্প করে মাছ দিবেন। সেক্ষেত্রে শতাংশে আপনি 3-5 পিস করে মৃগেল মাছ দেন, আপনি উপর স্তরে 1 পিস বা 2 পিস করে সিলভার কার্প দেন, আপনি 1 পিস কাতল মাছ দেন, এর পাশাপাশি আপনি গ্রাস কার্প মাছ দেন 1-2 পিস। এই যে আপনি মাছ দিলেন, অর্থাৎ প্রতি 1% জায়গাতে সব মাছ মিলে 8-10 পিস দিলেন, সপ্তাহে 1-2 দিন খাবার দেন, এবং কি এই মাছের জন্য এই যে অল্টারনেটিভ যে খাবারগুলো বললাম এই অল্টারনেটিভ খাবারগুলো ব্যবস্থা করেন, দেখবেন কি আপনার মোটামুটি ভাবে 6 মাস পর থেকে বা 5 মাস পর থেকে নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য যেই মাছটা দরকার সেই মাছটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন এই যে মৃগেল মাছ চাষ করবো, সেক্ষেত্রে মৃগেল মাছের খাবার হিসেবে কি খাবার খায়? মৃগেল মাছ পুকুরের তলদেশের মাটি খায়, এবং কি পুকুরের তলদেশের মাটির ভিতরে নানাবিধ কেঁচু থাকে, প্লাঙ্কটন থাকে, সেগুলো খায়, এবং কি বিভিন্ন ধরনের অর্গানিক খাবার তৈরি হয় পুকুরের তলদেশে, সেই অর্গানিক খাবার অর্থাৎ জৈব খাবার সেগুলো কিন্তু খেয়ে থাকে। এর পাশাপাশি আমরা কি করতে থাকি, বর্তমান সময়ের যে সম্ভাবনাময়ী মাছ সেটা কি তারাবাই মাছ, সেই তারাবাই মাছ কিন্তু চাষ করতে পারি, সেটা কিন্তু পলিকালচার অর্থাৎ মিশ্র চাষে কিন্তু খুব ভালো রেজাল্ট করা হচ্ছে, এবং কি এই তারাবাই মাছের কিন্তু কমার্শিয়াল কোনো ফিড নাই। এই তারাবাই মাছের জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই অন্য কোনো মাছের সহায়তা নিতে হবে, এবং কি অন্য মাছের সাথে আপনাকে কি করতে হবে, চাষ করার সময় আপনার পুকুরে অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবার হিসেবে এরা কি খেয়ে থাকে, ছোট ছোট প্লাঙ্কটন খেয়ে থাকে,
পোকামাকড় খেয়ে থাকে, কেঁচু খেয়ে থাকে। এই যে ছোট প্লাঙ্কটন, পোকামাকড় বা কেঁচু, এগুলা কিন্তু আপনার পুকুরে কিন্তু অটোমেটিকলি তৈরি হচ্ছে। এগুলা খেয়ে কিন্তু আপনার পুকুরের এই তারাবাইম কিন্তু বড় হচ্ছে। এখন কথা হলো যে একটা সময় তো এগুলা উৎপাদন কমে যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি প্রতি মাসে মাসে মাসিক ডোজ গুলা করবেন। এতে করে আপনার পুকুরে কিন্তু এই যে প্লাঙ্কটন তৈরি হওয়া বন্ধ থাকবে না, প্লাঙ্কটন তৈরি হতে থাকবে আর কেঁচু তৈরি হতে থাকবে। এতে করে আপনার পুকুরে মাছ দ্রুত বড় হবে। এরপর আসেন, আমরা চাইলে কিন্তু দেশি মাগুর মাছের মিশ্র চাষ করতে পারি। এতে করে কিন্তু খাবার খরচটা অনেকাংশে কমানো যায়, বা অন্য কোনো মাছের সাথে নির্ভরশীল করে দিলে এই দেশি মাগুরের ক্ষেত্রে তেমন একটা কিন্তু খরচ নাই বললেই চলে। এই ক্ষেত্রে আমরা বাজার থেকে কিনা ফিড না খাওয়ায় অন্য মাছ দিয়ে চাষ করতে, অন্য মাছের খাবার দিয়ে কিন্তু এই দেশি মাগুরটা চাষ করে ফেলতে হচ্ছে। এই দেশি মাগুর আমরা যখন একক চাষ করবো সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক ফিড অবশ্যই দিতে হবে। কিন্তু যখন অন্য মাছের সাথে শতাংশে মোটামুটি 40 পিস বা 50 পিস করে দেশি মাগুর মাছ দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই মাছের জন্য বাড়তি কোনো খাবার দেওয়া দরকার না। এই মাছগুলো তখন কি করে, প্রাকৃতিক যে পোকামাকড় গুলো আছে, সেই প্রাকৃতিক পোকামাকড়, কেঁচু, ছোট ছোট শামুক, এগুলা কিন্তু খেয়ে ফেলে। এই জন্য বলবো, আপনার পুকুরে এই জিনিসগুলো যখন আধিক্য তৈরি হবে, তখন আপনার চাইলে কি করতে পারেন, এই দেশি মাগুর চাষ করতে পারেন। এরপর আসেন সবচেয়ে ইন্টারেস্টিং যে মাছ, সেটা কি, ব্ল্যাক কার্প মাছ। এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ, এবং কি এই মাছটা আমরা চাষ করতে পারি শুধুমাত্র আমাদের পুকুরে যদি দেখা যাচ্ছে শামুকের পরিমাণ বেড়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু ইজিলি শামুক কমানোর জন্য আমরা চাইলে কি করতে পারি, ব্ল্যাক কার্প মাছ ছেড়ে দিতে পারি। এই ব্ল্যাক কার্প কিন্তু আপনার পুকুরের যত শামুক আছে সেগুলো কমাই দেওয়ার জন্য কিন্তু খুবই উস্তাদ। সো আপনি চাইলে কিন্তু ব্ল্যাক কার্প ছাড়তে পারেন। এই ব্ল্যাক কার্পের জন্য বাইরে থেকে খাবার দিতে হবে না, আপনার পুকুরে যে খাবার আছে সেই খাবারটাই খেয়ে ফেলতে পারেন। কিন্তু আপনার পুকুরে যদি শামুক বা ঝিনুকের আধিক্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, কমার্শিয়াল ফিড দিয়েও কিন্তু চাষ করতে পারবেন। তো এই যে ব্ল্যাক কার্প চাষ করবেন, এই ব্ল্যাক কার্প মাছ দেখা যাচ্ছে পুকুরের শামুক, ঝিনুক এবং পোকামাকড়, পাশাপাশি বিভিন্ন ধরনের কেঁচু তৈরি হয়, এগুলো কিন্তু খেয়ে ফেলে। এই জন্য ব্ল্যাক কার্প মাছ যেহেতু অন্য একটা প্রাণী খাচ্ছে বা অন্য একটা জিনিসকে খাচ্ছে, সেক্ষেত্রে এই মাছের রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসে এবং কি মাছের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এরপর আসেন দেশি চিংড়ি, ছোট চিংড়ি। এই ছোট চিংড়ি আমরা খাল বিল ঘেরে পাইতাম, এইগুলা কিন্তু পুকুরে তেমন একটা চাষ ওইরকম হয় না, তবে ঘেরের ভিতরে অনেকে কিন্তু চাষ করে থাকেন। তো অন্য যে কোনো মাছের সাথে দেশি চিংড়ি অল্প কিছু হয়ে যাচ্ছে, উৎপাদন হয়, এবং এই দেশি চিংড়ি অল্প উৎপাদন হলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল করা যাচ্ছে। এবং এই দেশি চিংড়ি সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী কণা এবং শ্যাওলা খাইতে পছন্দ করে। তো আপনার পুকুরে এই জিনিসগুলো থাকলে সেক্ষেত্রে দেশি চিংড়ি যদি এসে যায় পুকুরে, বা দেশি চিংড়ি যদি বিস্তার করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। এরপর আসেন বেলে মাছ বা বাইল্লা মাছ। এই বেলে মাছ আমরা খাল বিলে পাইতাম একটা সময়, এখন কিন্তু বর্তমান সময় ঘেরেও চাষ করা যাচ্ছে টুকটাক। কারণ কি, আমাদের পুকুরে যখন শ্যাওলা থাকে বা আমাদের পুকুরে যখন বিভিন্ন ধরনের প্লাঙ্কটন থাকে, সেগুলো কিন্তু খেয়ে কিন্তু বেলে মাছ বা বাইলা মাছের কিন্তু খুব ভালো রেজাল্ট আসতেছে। এবং কি এই বেলে মাছ অন্য যে কোনো ছোট ছোট চিংড়ি বা ছোট যদি কোনো পোনা পায়, সেগুলো কিন্তু খেয়ে ফেলে। এই জন্য বলবো, আপনি বেলে মাছও কিন্তু চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, বেলে মাছটা কিন্তু সকলের জন্য নয়, সকল এলাকার জন্য নয়, কিছু কিছু এলাকায় কিন্তু এটা চাষ হচ্ছে। এর পাশাপাশি আসেন সর্বশেষ যে মাছটা নিয়ে আলোচনা করবো, সেটা কি, রাক্ষসে মাছ। এই রাক্ষসে মাছ আমরা জানি ছোট পোনা খেয়ে থাকে, যে কোনো সাইজের পোনা, অর্থাৎ ছোট ছোট পোনা থাকলে, রেণু পোনা থাকলে, ধানি পোনা থাকলে সেগুলো খেয়ে ফেলে। এবং ছোট ছোট পোকামাকড় থাকলে, ছোট মাছ থাকলে, বা আমরা যদি শুটকির গুঁড়া দেই বা শুটকি কেটে কেটে দেই অথবা মাছ কেটে দেই, এগুলো দিয়েও কিন্তু আমরা রাক্ষসে মাছ চাষ করতেছি। আমরা দেশি শোল মাছ চাষ করতেছি, এই দেশি শোল মাছ কিন্তু রাক্ষসে মাছ। আমরা বোয়াল চাষ করতেছি, চিতল চাষ করতেছি, এগুলো কিন্তু রাক্ষসে মাছ। এর পাশাপাশি আইর মাছ, এরাও কিন্তু রাক্ষসে মাছ। এই ধরনের মাছ চাষ যখন আপনি করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনি কমার্শিয়াল ফিড দিয়ে এই মাছ চাষ করতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে কি, আপনি যদি দেশি শোল, বোয়াল, চিতল, আইর এগুলো চাষ করেন, সেক্ষেত্রে কোনোভাবে আপনি এদেরকে যত দামি খাবার দেন না কেন খাওয়াইতে পারবেন না। শুধুমাত্র এরা জীবিত কণা বা জীবিত প্রাণী বা জীবিত যে পোনা আছে সেগুলা খেয়ে থাকে। এর পাশাপাশি শুটকি অথবা মরা মাছ, এগুলো যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু খুব দ্রুত এগুলো খেয়ে নেয় এবং ভালো গ্রোথ নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।